আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে কাল প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচন ইস্যু। একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অভিযোগ সিনিয়র নেতাদের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে আত্মঘাতী। লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। অযৌক্তিক মূল্য বৃদ্ধি ঠেকাতে পরিবর্তন আসছে নীতিমালায়, জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব ইজতেমার শেষ ধাপে লাখো মুসল্লির ঢল। মাওলানা ইউসুফ সাদের ইমামতিতে জুমার নামাজ আদায়, ময়দানে কঠোর নিরাপত্তা। এবং যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। নফল ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ফাগুন হাওয়ায় ভেসে ভালোবাসায় রঙিন হওয়ার দিন আজ। বসন্ত বরণে রাজধানীতে বর্ণিল আয়োজন। এবারে বিস্তারিত। কাল শুরু হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে সংলাপ। এর মাধ্যমে সংস্কার ও নির্বাচন ইস্যুতে ঐক্যমত্য পৌঁছাতে চায় সরকার। শনিবার বিকেল ৩টায় বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির সঙ্গে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, এমন পদক্ষেপ নিতে হবে যেন নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। অন্যদিকে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দায়িত্ব নেয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কয়েক দফায় সংলাপে বসেন রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের সাথে। এবার সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংলাপ। প্রধান উপদেষ্টা নিজেই এই কমিশনের প্রধান। তার নেতৃত্বে সংস্কার কমিশনের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের শরিকদের সাথে সংলাপে বসবেন। শনিবার বিকেল ৩টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবেন সংলাপে। সংস্কারগুলো কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা বলিনি, কারণ সেটা আমাদের এই দায়িত্ব দেয়া হয়নি। এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারিম গভর্নমেন্ট আলোচনা করবেন। এই মর্মে একটা কমিশন তৈরি করা হয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে। সেই কমিশন আশা করি আলাপ আলোচনা করে পথ তৈরি করবেন কিভাবে হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সংলাপ ইস্যুতে বলেন, ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ঠেকাতে হবে। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। আরেক অনুষ্ঠানে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জনগণের মধ্যে নানা বিভাজন তৈরি করে শোষণ করেছিল আওয়ামী লীগ। নতুন রাজনৈতিক দলে আদর্শিক বিভাজন থাকবে না বলে জানান তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুনি কোনো ব্যানার যদি থাকে, তাহলে আমরা মনে করি খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার, এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা সুরাহাভাবে সমাধান না করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলা শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোনো আমাদের পথ নেই। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৬ সংস্কার কমিশনের সদস্যদের নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে নানামুখী কথা বলে কিছু দল ও সংগঠন সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন নতুন দাবি তুলে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন,
জাতীয় নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে আত্মঘাতী সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নেতাকর্মীদের সতর্ক থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, ভাবমূর্তি নষ্ট করে এমন কাউকে দলে রাখা যাবে না। এ সময় তিনি অভিযোগ করেন, একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির নামে নানা অপবাদ দিচ্ছে। তারা নানা কায়দায় নির্বাচনকে ব্যাহতের চেষ্টা করছে। রমজানকে সামনে রেখে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট তৎপর হয়েছে অভিযোগ করে তাদের কেন ধরা হচ্ছে না সে প্রশ্ন রাখেন তিনি। যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের দুঃখানি রয়েছে, ওই উস্কানি তারা ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদের দোষারোপ করে। নির্বাচন নিয়ে কোনো কাল ভাঙা করবেন না। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। অন্যদিকে নয়াপল্টনে দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে গণ অভ্যুত্থানের সুফল যাতে বৃথা না যায়, সে অর্জনকে সফল করতে অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দসই লোককে তারা ভোট দেবে। এটা তো 17 বছর পায়নি। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের কাজ। এই কাজটা তো তারা দেখাতে হবে। এটা তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, কোনটা চালিকা শক্তি? চালিকা শক্তি তো হচ্ছে মাথা ঠিক থাকলে হাত পা সব ঠিক থাকে। আগে জাতীয় নির্বাচন না দিলে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে, গণতন্ত্র হোঁচট খাবে বলে আশঙ্কা প্রকাশ করেন রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে কোনো আপোষ করবে না গণ অধিকার পরিষদ। প্রয়োজনে নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে দলটির সভাপতি নুরুল হক নূর। বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে বিক্ষোভ ও গণমিছিলে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, তাই গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠনের দাবি জানান নূর। প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি ঢাকায় পালন করব, কিন্তু আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। একটা সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণ অভ্যুত্থানের প্রকৃত অংশীদারদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 2 দিনের সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুবাই বিমানবন্দর থেকে দেশে ফেরার সময় সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমদ বেলহৌল আল ফালাসি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় জানান। বুধবার সন্ধ্যায় ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদানের জন্য তিনি 2 দিনের সফরে দুবাইয়ে যান। নিত্যপণ্যের মতোই লাগামহীন ওষুধের দাম। গত 4 মাসে কোনো ওষুধের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়েছে কোম্পানিগুলো। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। অনেকে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওষুধের অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকাতে নীতিমালা পরিবর্তন করা হচ্ছে, বাড়ানো হচ্ছে অতি প্রয়োজনীয় ওষুধের সংখ্যা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওষুধ কিনতে এসে প্রায় এমন বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন ক্রেতা বিক্রেতারা। আমি তো অবাক হয়ে গেছি ওষুধের দাম শুনে। ঝগড়া হয়, মানে কাস্টমারের সাথে অনেক তর্ক হয়। উনি 200 টাকা দিয়ে কিনছে, এখন এটা 250 টাকা দিয়ে কিনা লাগতেছে 2 দিন বা 1 দিন পরে হুট করে। গত 5 মাসে বেড়েছে অনেক ওষুধের দাম। বাজারে দেখা যায়
টোরাক্স ওষুধের এক পাতার দাম 120 টাকা থেকে বাড়িয়ে 200 টাকা করা হয়েছে। নিউরোবি 270 থেকে 300 টাকা, ফেক্সো 10 mg 100 থেকে 120 টাকা, বেক্সট্রাম গোল্ড 285 থেকে 360 টাকা, ফসিক্যাল ডিএক্স 150 থেকে 170 টাকা, এলিমেট প্লাস লোশন 150 থেকে 200 টাকা। এভাবে বেশি প্রয়োজনীয় ওষুধগুলোর দাম বাড়ানোয় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আমাদের যে স্যালারি বেতন এটা তো হচ্ছে না, অনেক টাকার ওষুধ লাগছে, বুঝছেন? হবে, কারণ রোগ তো ভালো হতে হবে। হাই করতে পারবো যে বাড়লো রে, মনে কষ্ট পাবো, তাছাড়া আমরা কি কোনো প্রতিবাদ করতে পারবো? বিগত সময়ও এভাবে চলছে। আসলে ওষুধ প্রশাসন যে নিয়ন্ত্রণ যে সংস্থা আছে, আসলে তাদের ভূমিকাটা কতটুকু এখানে কার্যকরী জানি না। বিক্রেতারা বলছেন আগের মতোই বাজারে সংকট সৃষ্টি করে ওষুধের দাম বাড়াচ্ছে অনেক কোম্পানি। কিছুদিন অফ রাখে, স্টক অফ রাখে, তারপর আবার দাম বাড়ায় ফেলে। ওষুধের দাম কখনোই কমে না, এটা বাড়ে কিন্তু কমে না, আজ পর্যন্ত কমে না। সব কোম্পানির দাম বেড়েছে। দেশে চিকিৎসা ব্যয়ের শতকরা 65 টাকা খরচ হয় ওষুধ কিনতে, বাকিগুলো অন্যান্য খাতে। চিকিৎসকরা বলছেন ওষুধের দাম বৃদ্ধির কারণে অনেক সময় রোগীরা কোর্স সম্পন্ন করেন না, ফলে রোগ নিরাময় হয় না। যখন ওষুধের দাম বেড়ে যায়, অনেক রোগী যারা স্বল্প আয়ের অথবা সীমিত আয়ের ওষুধ কিছুদিন খাওয়ার পর ছেড়ে দেন। মাঝপথে যদি ছেড়ে দেয় কেউ, অনেক সময় দেখা যায় যে হয়তো একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এতে করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয় থেকে যায় এবং ভবিষ্যতে দেখা যাবে যে ওই অ্যান্টিবায়োটিক আর ওনার ক্ষেত্রে কাজ করবে না। ওষুধের দাম বাড়াতে জাতীয় কমিটির অনুমোদন লাগে। বিগত সরকারের সময় তা ছিল লোক দেখানো, যা এখনো চলছে। তবে এ বিষয়ে মিডিয়ায় কথা বলতে চান না কোম্পানির মালিকরা। অনেকটা দর্শকের ভূমিকায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, অযৌক্তিক দামের লাগাম টানতে কাজ করছে সরকার। এইভাবে যে দাম বেড়ে যায় হঠাৎ করে, সেটা যৌক্তিক ভিত্তি থাকতে হবে এবং এটা আন্তর্জাতিক বাজারের সঙ্গে, পার্শ্ববর্তী এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে দেখতে পারতে হবে। এই সামর্থ্যটা আমাদের রেগুলেটরে থাকতে হবে যে তারা আসলে এটার কাঁচামালের দাম, এটার যে মোড়কজাত অন্যান্য যে সামগ্রী এবং উৎপাদন খরচ মিলিয়ে যেই প্রস্তাবিত মূল্য, সেটা যৌক্তিক কিনা। চেষ্টা করবো আমরা যে এই ধরনের একটা আলাদা অথরিটি যারা নাকি আসলে পুরো প্রাইসিং মেকানিজমটা দেখবে। তিনি জানান, শুধু দাম নয়, মানও নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছেন তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপের প্রথম দিনে জুমার নামাজে ঢল নামে মুসল্লিদের। এর আগে সকাল থেকেই দলে দলে ইজতেমা ময়দানে সমবেত হন ঢাকা ও আশপাশের এলাকার মানুষ। যে কোনো ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইজতেমা ময়দানের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজবুল করিম খান জানান, ইজতেমা চলাকালীন সময়ে বরাবরের মতো সকল প্রকার যানবাহন চালু থাকবে। তরিক ইসলামের রিপোর্ট। নানা জল্পনা কল্পনার পর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। সকালে আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। ইজতেমার প্রথম দিনে শুক্রবার ও শবে বরাত হওয়ায় টঙ্গী ময়দানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। দুপুরে জুমার নামাজের ইমামতি করেন দিল্লির মুরব্বী মাওলানা সাদের ছেলে মাওলানা ইসুফ বিন সাদ। শান্তিপূর্ণভাবে ইজতেমার মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। সহবেরাদের মধ্যে জুমার নামাজ পড়ছে, এই জন্য আমরা সিরাজগঞ্জ থেকে টঙ্গী বুঝতে আমরা আসছি। আমাদের আল্লাহ যেন হেদায়েত করে। অসুস্থ শরীরে যাইছি এখানে, বোঝেন না, এতক্ষণ মাসের নামাজটা পড়া, এই তো এই জিনিসটাই আশা। সকল ভেদাভেদ ভুলে একসাথে ইজতেমার আয়োজন করার আহ্বান মুসল্লিদের। এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে, আমরা মনে করি, আমরা দোয়া করি যে তারা আবার আমাদের আগেকার মতোই ফিরে আসুক, আমরা একসাথে ইজতেমা করব। ইজতেমার মাধ্যমে মানুষ দিনের শিক্ষা প্রতিষ্ঠিত হবে। এদিকে ইজতেমা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আজকে জুম্মার দিন, পাশাপাশি আজকে রাতে শবে বরাত, তাই এটি একটি গুরুত্ব বহন করে। আর এই গুরুত্ব বহন করার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা এখানে প্রচুর সমবেত হবে। এই সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি। এখানে
আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আগামী আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগকে যদি কেউ রাজনীতিতে ফেরানোর চেষ্টা করে তাদের শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জুলাই আন্দোলনে নিহত হাসানের নামাজে জানাজা শেষে তিনি হুঁশিয়ারি দেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তোবা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হব, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দিব। এই শহীদের বাবারা তাদেরকে রাজনীতি করতে দিবে না, শহীদের সন্তানরা রাজনীতি করতে দিবে না। এই শহীদ পরিবার সবার আগে প্রতিরোধ গড়ে তুলবে। ঢাকা মেডিকেল মর্গে থেকে লাশ বাইর করছে, তখন আমার ছেলে ওই পায়জামা, ওই পাঞ্জামি, ওই জাঙ্গা, ওই গেঞ্জি সব আমার এই ভাই শনাক্ত করছে। আমার ছেলেরে যারা এই বাজে হত্যা করে আমারছে তাদের বিচার চাই। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। মহিমান্বিত এই রাত উপলক্ষে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শবে বরাতের রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কুরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিল সহ ইবাদত বান্দেগীর মাধ্যমে কাটান। মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করেন। বসন্ত আর ভালোবাসার দিনে হাজারো মানুষের ভিড়ে অন্যরকম রূপ নিয়েছে অমর 21-এর গ্রন্থমেলা। বইয়ের টানে পাঠক দর্শনার্থীদের উপস্থিতি স্বস্তির হলেও ভালো মানের নতুন বই না আসায় বিক্রি নিয়েও অস্বস্তি আছে কারো কারো মধ্যে। এরপরেও বইপ্রেমীরা মনে করেন ছোট বড় সবাই প্রাণের মেলায় যেভাবে ছুটে আসেন সেই ভালো লাগাই এগিয়ে নেবে নতুন প্রজন্মকে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ভালোবাসার রং লেগেছে বইমেলায়। নানান সাজে নতুন বেশে সবাই ছুটে আসেন বাঙালির এই প্রাণের আয়োজনে। বাচ্চারা গ্যাজেটের কারণে বই একদমই ধরে না, তো এখানে আসলে বইয়ের প্রতি ওদের আকর্ষণ হয় যে না, বই পড়ার জন্য বাচ্চারা অনেক আনন্দ পায়। বই দেখার জন্য, বই পড়া নেওয়ার জন্য বাসায় বইয়ের প্রতি আকর্ষণটা থাকে, খুব ভালো। আমার মেয়ের প্রতিদিন রাতে ঘুমানোর আগে দিয়ে গল্প শোনাইতে হয়, এজন্য মূলত ওর জন্য আজকে গল্প বই না। বড়দের পছন্দ বরাবরই দেশ বিদেশের ইতিহাস, রাজনীতি, উপন্যাস। ছোটদের সায়েন্স ফিকশন, গল্প ছড়া বা রম্য। বই আসলে দেশের প্রতি ভালোবাসাটা বাড়াবে। মোবাইল ছাড়া একটা মানুষের একটা দিন কেমন হতে পারে সেটা এখানে আছে। এখানে আইসা পড়তেছে বাট কিনতেছে না, এখানে দেখে ভালো লাগতেছে। গল্পগুলি বলেন বা উপন্যাস বলেন, কবিতা বলেন, সেগুলি আরো ডাইনামিক করার চেষ্টা। সবাই যে বই কেনেন এমনটা নয়, তবে বইয়ের মেলায় এই ভিড় পাতা উল্টিয়ে দেখা ভালোবাসারই বহিঃপ্রকাশ। বই কিনে পড়বার একটা আনন্দ, আর আমি মোবাইলে দেখব, ল্যাপটপে পড়ব, এটি আরেক আনন্দ। যুগের পর যুগ যতই আসলে আপডেটেড হোক না কেন, আমাদের বইয়ের প্রতি ভালোবাসা সবসময় থেকে যাবে। পুরো এক মাস ব্যাপী মানুষের যে আমি বলবো যে অনেকটা ঈদের মতো আনন্দ। বছরের পর বছর বইয়ের এই আয়োজন ইতিহাস ঐতিহ্যকে যেভাবে বাঁচিয়ে রেখেছে, তেমনি বাঙালির মন ও মননে জাগিয়েছে দেশপ্রেম। উৎসবটা সবারই পছন্দ, তাই নিজেদেরকে রঙিন করে সাজিয়ে নেন, সেই সঙ্গে ছুটে আসেন এই বইয়ের মেলায়। বই কেনেন, দেখেন, বোঝাপড়ার চেষ্টা করেন, কারণ এই বই তাদেরকে এগিয়ে নেবে সামনের দিকে। সেই সঙ্গে ভালোবাসার যে মানুষগুলো তাদেরকে আরও বেশি ভালোবাসবেন এবং উপহার হিসেবেও বইটা দিবেন, এই প্রত্যাশাই করছেন তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, অমর 21 বইমেলা, ঢাকা। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। প্রকৃতিতে লেগেছে ফাগুনের হাওয়া।
ঋতুরাজ বসন্তের আগমন ঘটল বাংলা বর্ষপঞ্জিতে। বাতাসে বসন্তের উন্মাদনা, বসন্ত মানেই যেন পুরনো পেছনে ফেলে নতুনের আগমনী ধ্বনি। তাকে বরণ করতে প্রকৃতিও সেজে ওঠে অপরূপ সাজে, মানব মনেও লাগে তার ছোঁয়া। নানা আয়োজনে এই বসন্তকেই আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বরণ করে নেওয়া হলো। একই দিনে ভালোবাসা দিবস হওয়ায় উৎসবের মাত্রা বেড়েছে আরও। ইমদাদুল হকের ক্যামেরায় SM আশরাফের রিপোর্ট। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। বসন্তের আগমনের এই সুর কানে না পৌঁছালেও গাছে গাছে কচি সবুজ পাতার ঝলকানি, ফুলের সৌরভ জানান দিয়ে যায় বসন্ত এসে গেছে। তবু ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। যে শহরে ইট, বালু আর কংক্রিটের ভিড়ে গাছ খুঁজে পাওয়া যায় না, সেখানে কোথা থেকে আসে এত বাতাস? যেখানে বড় বড় বাগান দেখা যায় না, সেখানে কোথা থেকে এলো এত রং, এত ফুল? ফাগুনের এই অবাক করা রূপ কথা, গান আর নাচে ফুটিয়ে তুলতে এবারও চারুকলার বকুলতলায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বরণ করেছে ঋতুরাজকে। আর তা দেখতে এসে মুগ্ধ সংস্কৃতি প্রেমীরা। এই যে একটা রঙিন সময়, এই কারণেই তো আমরা ঋতু বসন্তটাকে পালন করি। বাঙালিদের একটা উৎসব, এখানে এসে আমাদের সবার সাথে দেখা হয় যে চারিদিকে সবাই হলুদ ড্রেস পরে, ফুলের মধ্যে খুবই সুন্দর লাগে। এই জন্য এই জিনিসটা আসলে ভালো লাগা। আমার এটাই মনে হয় যে সবাই একসাথে মজা করে, আনন্দ করে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। যে শিশু জানে না বসন্ত কি, যে শুনেনি ফাগুনের গান আর কবিতা, বাবা মার হাত ধরে তার আগমনের দৃশ্য সত্যি অভূতপূর্ব। মাতাল ঋতুর ছন্দে, মনের আনন্দে অনেক কিছুই ঘটে যাচ্ছিল বসন্তের ছোঁয়া লাগা বকুলতলার চারপাশে। কেউ ঠোঁট মেলাচ্ছেন, কেউ খোপায় বাঁধছেন ফুল। আর এমন দিনে কারো কারো অবিরাম নিজেকে দেখার ইচ্ছে যেন শেষই হচ্ছিল না। ভালো লাগে কারণ এটা বছরে একবারই হয়, আর সবাই আসলে খুব সুন্দর করে শাড়ি পরে আসছে, সেজে আসছে। এটা আসলে আমাদের নিজস্ব একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। চারদিকে যখন বসন্তের ছোঁয়া, তখন কেউ কেউ মনে করিয়ে দিলেন একই সাথে ভালোবাসার দিনও যে এই 14ই ফেব্রুয়ারি। এর তাৎপর্য কম নয়। ভিন্ন ভিন্ন দিনে এটার উদযাপন করার একটা বিষয় ছিল, কিন্তু একদিনে দুইটা তার আবেগটাও বেশি, আনন্দটাও বেশি, ভালো লাগাটাও বেশি। কথায় গানে তখন সময় গড়িয়েছে অনেক, ভেসে আসছে দুয়ার খুলে দেওয়ার খবর। এত ভালো লাগা, এত ভালোবাসার মুহূর্ত উপভোগ করতে এসে তারা বললেন এভাবেই যেন হাসি খুশি থাকে দেশের মানুষ। দেশের প্রতি চাওয়া থাকবে এই যে যেন আমরা একটা সুস্থ সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারি। সাম্প্রদায়িক কোনো কিছু না নিয়ে আসুক, সবাই একসাথে আমরা সুন্দরভাবে উৎসবটা পালন করি, এটাই হচ্ছে চাওয়া। প্রতি বছর এই বসন্ত উৎসব বারবার মনে করিয়ে দেয় বাঙালি সংস্কৃতির প্রেরণা লুকিয়ে আছে প্রকৃতির মাঝে, মানুষে মানুষে মিলবার উৎসবের মাঝে। নতুন পাতা থেকে ফুলের সমারোহ, প্রকৃতিতে বসন্তের আগমনে বার্তা পাওয়া গেছে আরো আগেই। তবু এমন আয়োজন মূলত ঋতুরাজকে বরণ করে নিতেই। আর এই উৎসবে আগত অতিথি, দর্শক থেকে শুরু করে আয়োজক সকলের একটি চাওয়া, দেশের প্রশ্নে সবাই যেন এক থাকি। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অসহায় ও অসচ্ছল রোগীদের সুবিধার্থে যশোরে 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোগীদের সুবিধার্থে আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অসুস্থ দুস্থ মানুষের জন্য বিনামূল্যে জরুরি এয়ার অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা দিয়েছেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। প্রতিষ্ঠানটির এই উদ্যোগ যেন আগামীতে চালু থাকে এমন প্রত্যাশা রোগীদের। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দইল পোতার এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আদ্দিন সকিনা মেডিকেল কলেজের উদ্যোগে ও ডাক্তার আনসার আলীর সহযোগিতায় অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। রোগ সারানোর চেয়ে রোগ যেন না হয় সেইভাবেই যেন আমরা নিয়ম মতো করে আমরা
চলতে পারি। অনুষ্ঠানে সাবেক সিভিল সার্জন ডাক্তার আনসার আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন, যশোর সিভিল সার্জন মাসুদ রানা, আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। এ সময় প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল রোগীদের জরুরি সেবা দেওয়ার অঙ্গীকার করেন তারা। আগামী 1 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদের দিনের বেলায় যদি কোনো জায়গায় অনেক সময় হঠাৎ করে একটা রোগী অজ্ঞান হয়ে যায়, হঠাৎ করে একটু মায়ের ব্লিডিং হয়, সেই রোগীটাকে আমরা বিনামূল্যে এখান থেকে হাসপাতালে নিয়ে যাব এয়ার অ্যাম্বুলেন্সে। এদিকে রোগী ও তাদের স্বজনরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি, সেই সাথে এমন সেবা ভবিষ্যতেও চালু রাখার দাবি তাদের। বাবা এবং মাকে দুজনকেই নিয়ে আসছি, তাদের মেডিসিনে দেখাইছি, তাদের হাড় ক্ষয়ের সমস্যা আছে। এটা আমাদের রাখার জন্য খুবই ভালো হয়েছে এবং মানুষ যারা সেবা নিচ্ছে তারাও এতে খুব আনন্দিত। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হয়। সব মিলিয়ে প্রায় 1000 অসহায় রোগীকে সেবা ও মেডিসিন প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। নয়াদিল্লিকে F-35 যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও তেল ও গ্যাস আমদানি করবে ভারত, এই সংক্রান্ত একটি চুক্তির ঘোষণাও দেন ট্রাম্প। এই চুক্তির লক্ষ্য যুক্তরাষ্ট্র ভারতের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানো বলে জানান তিনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর সময় ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে একটি চমৎকার সম্পর্ক বজায় রয়েছে। ট্রাম্প আরও জানান, ভারতের কাছে সামরিক হার্ডওয়্যার বিক্রি কয়েক মিলিয়ন ডলার বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। এ সময় বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প জানান, দেশটিতে ভারতের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে যুক্তরাষ্ট্র একমত, কারণ ভারত বহু বছর ধরে বাংলাদেশ নিয়ে কাজ করছে। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল টেক্সটাইল ইউথ কার্নিভাল। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ আর্কাইভ অডিটোরিয়ামে এর আয়োজন করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি। টেক্সটাইল ক্যারিয়ারের সফল ও বিশেষজ্ঞদের পরামর্শ নিতে এতে অংশ নেন দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী। এ সময় সংগঠনটির নেতারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, স্কিল ডেভেলপমেন্ট ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। পার্টেক্স খেলার খবর। কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে 174 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে শ্রীলঙ্কা। প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে 15 রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে নিশান মাদুস্কা আর কুশল মেন্ডিস যোগ করেন 98 রান। 51 রানে আউট হন মাদুস্কা, আর মেন্ডিসের ব্যাটে আসে 101 রান। এরপর চারিত আসালঙ্কার 78 রানের ইনিংসে 4 উইকেটে 281 রান তোলে লঙ্কানরা। জবাবে 29 রানে শেষ 7 উইকেট হারিয়ে মাত্র 107 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। স্বাগতিকদের হয়ে 4 উইকেট নেন দানিত ওয়েলালাগে। ম্যাচ সেরা হন সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে কাল প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক, প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচন ইস্যু। একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অভিযোগ সিনিয়র নেতাদের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে আত্মঘাতী। লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে পরিবর্তন আসছে নীতিমালায়, জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব ইজতেমার শেষ ধাপে লাখো মুসল্লির ঢল, মাওলানা ইউসুফ সাদের ইমামতিতে জুমার নামাজ আদায়, ময়দানে কঠোর নিরাপত্তা।
এবং যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। নফল ইবাদত বান্দেগিতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।